আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টটি একজন ব্যাংকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। ক্রেডিট রিস্ক নিয়ে অল্প কিছু গুরুত্বপূর্ণ টপিক বা টার্ম আজকের ক্লাসে আলোচনা করব। ক্রেডিট রিস্ক কি, ইটস টাইপস, কজেস অফ স্ট্যান্ডঅ্যালোন অ্যান্ড পোর্টফোলিও ক্রেডিট রিস্ক, principles of banks credit risk management, indicators of high credit risk in a bank, general steps of credit risk management process, and define expected loan loss and its components. এছাড়া কিছু ক্রেডিট ডিরাইভেটিভস এবং ক্রেডিট রিস্ক মিটিগেশন নিয়েও অল্প আলোচনা করব। প্রথমেই সহজ করে জেনে নেই ক্রেডিট রিস্ক কি। Credit risk is the probability of non-repayment of borrower as per agreed terms and conditions, and finally it turns to financial losses for the lender. সংক্ষেপে বলা যায়, স্যাংশন লেটারের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী borrower-এর ডিফল্টার হওয়ার সম্ভাবনা। ক্রেডিট রিস্ক borrower-এর ক্রেডিট কোয়ালিটি ডিক্লাইন হলে অ্যারাইজ করতে পারে, আবার আনউইলিংনেস থেকেও হতে পারে। আমাদের দেশে অনেক উইলফুল ডিফল্টার আছেন। Credit risks may arise both from on-balance sheet activities and off-balance sheet activities. Why credit risk is so important in our country or for the banks? একটা ব্যাংকের জন্য ক্রেডিট ইজ দি মেইন সোর্স অফ আর্নিং অ্যাজ ওয়েল অ্যাজ সোর্স অফ রেগুলার ক্যাশ ফ্লো। সো ক্রেডিট রিস্ক বেড়ে গেলে আর্নিংস কমে যাবে, ক্যাশ ফ্লো ইন্টারাপ্টেড হবে, তাই ক্রেডিট রিস্ক ম্যানেজ করা খুবই গুরুত্বপূর্ণ। যখন লোন ডিফল্ট করে তখন ক্যাশ ফ্লো কমে যায় and causes liquidity problem and affects income and capital adequacy. এছাড়া ক্রেডিট রিস্ক ডিপোজিটরের কনফিডেন্স নষ্ট করে দেয় and it may also invites bank failure. সো ক্রেডিট রিস্ক ম্যানেজ করা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টাইপস অফ ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ককে দুই ভাগে ভাগ করা যায়। ওয়ান ইজ স্ট্যান্ড অ্যালোন ক্রেডিট রিস্ক অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ পোর্টফোলিও ক্রেডিট রিস্ক। দুই ধরনের রিস্কেরই দুটি করে টাইপ রয়েছে। স্ট্যান্ড অ্যালোন রিস্ককে ডিফল্ট রিস্ক অ্যান্ড ডাউনগ্রেড রিস্কে ভাগ করা হয় এবং পোর্টফোলিও রিস্ক হ্যাজ টু টাইপস, কনসেন্ট্রেশন রিস্ক অ্যান্ড সিস্টেমেটিক রিস্ক। আলাদা করে ক্রেডিট রিস্কের প্রতিটি রিস্কই ছোট করে এখন জানার চেষ্টা করব। হোয়াট ইজ স্ট্যান্ড অ্যালোন ক্রেডিট রিস্ক? স্ট্যান্ড অ্যালোন ক্রেডিট রিস্ক হলো বড়োয়ারের ক্রেডিট কোয়ালিটি ডিক্লাইন করলে বা লোন ডিফল্ট হলে যে ফাইন্যান্সিয়াল লস হয় সেটি। ইট হ্যাজ টু টাইপস, ডিফল্ট রিস্ক অ্যান্ড ডাউনগ্রেড রিস্ক। ডাউনগ্রেড রিস্ক বলতে কি বোঝায়? ডাউনগ্রেড রিস্ক বলতে বোঝায় বড়োয়ারের গ্রেড আগে ভালো ছিল, এখন ডিক্লাইন করেছে তার ক্রেডিট ওর্দিনেস। ক্রেডিট ওর্দিনেস মিনস লোন রিপে করার ক্যাপাবিলিটি। ক্রেডিট ওর্দিনেস ডাউনগ্রেড হলে ব্যাংক সিস্টেমিক রিস্ক ফেস করে। Another type of standalone credit risk is default risk. কয়েক ধরনের ডিফল্ট রিস্ক হতে পারে, যেমন পেমেন্ট ডিফল্ট। যখন বড়োয়ার টাইমলি পেমেন্ট দিতে পারে না এটাকে বলা হয় পেমেন্ট ডিফল্ট। নেক্সট ইজ টেকনিক্যাল ডিফল্ট। যখন বড়োয়ার লোনের টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করে, যেমন লোন নিয়েছে এক উদ্দেশ্যে ইউজ করে অন্য উদ্দেশ্যে, এটাকে বলা হয় টেকনিক্যাল ডিফল্ট। অ্যানাদার ওয়ান ইজ ইকোনমিক ডিফল্ট। যখন ইকোনমিক ভ্যালু অফ অ্যাসেটস গোজ ডাউন ইরেসপেক্ট অফ আউটস্ট্যান্ডিং ডেট। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ স্ট্র্যাটেজিক ডিফল্ট। যখন বড়োয়ার কোনো স্ট্র্যাটেজি বা ছলচাতুরির আশ্রয় নেয় লোন না দেওয়ার জন্য, এই টেন্ডেন্সিকে বলা হয় স্ট্র্যাটেজিক ডিফল্ট। নাও পোর্টফোলিও ক্রেডিট রিস্ক। Portfolio credit risk occurs when the economy is not performed well or when the credit portfolio is not well diversified. Portfolio risk has two dimensions, systemic risk and concentration risk. Systemic risk বলতে আমরা কি বুঝি? Changes in interest rate, economic recession, wars, political instability, etc. may cause systemic risk. Systemic risk affects the entire economy. However, it can be avoided by well diversified credit portfolio. কারণ ক্রাইসিস পিরিয়ডেও একই সাথে সব বিজনেস ফল করে না। যেমন কোভিড-19 ক্রাইসিসে অনেক বিজনেস ফল করেছে, কিন্তু মেডিকেল ইকুইপমেন্ট মাস্কের বিজনেস আপওয়ার্ড, দ্যাট ইজ ডাবল ট্রিপল বিজনেস করেছে। অ্যানাদার পোর্টফোলিও রিস্ক ইজ কনসেন্ট্রেশন রিস্ক। পোর্টফোলিও ওয়েল ডাইভার্সিফাইড হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাবসেন্স অফ ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও মে লিড টু ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক, মার্কেট কনসেন্ট্রেশন রিস্ক। It requires in-depth portfolio review, that is structure, quality, security, guarantee, delinquent performance, monitoring and provisioning.
থিওরিটিক্যাল সাবজেক্টে বেশি মার্কস তোলার উপায় হলো ফিগার ড্র করে ফ্লোচার্ট দিয়ে ন্যারেটিভ অংশ ছোট করে লেখা। যেমন পোর্টফোলিও ক্রেডিট রিস্ক এর এই ফিগারে দিস পার্ট ইজ সিস্টেমেটিক রিস্ক অ্যান্ড ইট ইজ কনসেন্ট্রেশন রিস্ক। কোনো কোনো বিজনেস সেগমেন্টে কনসেন্ট্রেশন রিস্ক বেশি থাকে, আবার কোনো কোনো বিজনেস সেগমেন্টে কনসেন্ট্রেশন রিস্ক কম থাকে। সিস্টেমিক রিস্ক এবং কনসেন্ট্রেশন রিস্ক এই দুটো মিলে হবে টোটাল রিস্ক। হোয়াট আর দ্য কজেস অফ স্ট্যান্ড অ্যালোন ক্রেডিট রিস্ক, অর্থাৎ কি কি কারণে স্ট্যান্ড অ্যালোন ক্রেডিট রিস্ক অ্যারাইজ করতে পারে। বড়োয়ারের নিডকে ইমপ্রপারলি অ্যাসেস করা বা পোর নিড অ্যাসেসমেন্টের মাধ্যমে স্ট্যান্ড অ্যালোন ক্রেডিট রিস্ক তৈরি হতে পারে। অ্যাডভার্স অর রং সিলেকশন অফ বড়োয়ার, বিজনেসে সাফিসিয়েন্ট ক্যাশ ফ্লো না থাকলে, অর ফেইলার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফরেক্স রিস্ক। নেম লেন্ডিং অর ইগনোরিং দ্য বিজনেস ফান্ডামেন্টালস, অর্থাৎ বিজনেস ফান্ডামেন্টাল না দেখে শুধু এলাকার নাম পরিচয় দেখে লোন দিলেও ডিফল্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়া ল্যাক অফ মনিটরিং, ল্যাক অফ ক্যাপাবল সাকসেশন, ল্যাক অফ সাফিসিয়েন্ট গ্যারান্টি অর সিকিউরিটি, ইনকমপ্লিট ডকুমেন্টেশনের জন্য স্ট্যান্ড অ্যালোন ক্রেডিট রিস্ক তৈরি হতে পারে। বিসাইডস পোর গভর্নেন্স অলসো লিডস টু স্ট্যান্ড অ্যালোন ক্রেডিট রিস্ক। নাও হোয়াট আর দ্য কজেস অফ পোর্টফোলিও ক্রেডিট রিস্ক। ব্যাংকগুলো পোর্টফোলিও ক্রেডিট রিস্ক সাফার করে বেশ কিছু কারণে। যখন ক্রেডিটগুলোকে বিভিন্ন সেক্টরে ডিসবার্স করা হয় না বা ডাইভার্সিফাইড ক্রেডিট ফোলিও তৈরি করা হয় না। ইকোনমিক ডাউনটাউনের সময়ও ক্রেডিট পোর্টফোলিও ফল করতে পারে। টোটাল ক্রেডিট পোর্টফোলিওতে ইনডেপথ রিভিউ অ্যানালাইসিস না করা হলেও পোর্টফোলিও ক্রেডিট রিস্ক তৈরি হতে পারে। কনসেন্ট্রেশন রিস্কে আমরা দুটো টাইপ এর আগের স্লাইডে দেখেছি, ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক অ্যান্ড মার্কেট কনসেন্ট্রেশন রিস্ক। Credit concentration risk refers when the credit exposure is disproportionately concentrated in a single borrower sector or geographic region. ক্রেডিট কনসেন্ট্রেশন বিভিন্নভাবে ডাইভার্সিফাই করা যেতে পারে, যেমন ইকোনমিক পারপোজ ওয়াইজ কনসেন্ট্রেশন, ডিভিশন ওয়াইজ ডিসবার্সমেন্ট, কনসেন্ট্রেশন ইন মিডিয়াম অ্যান্ড লার্জ ইন্ডাস্ট্রিজ, কনসেন্ট্রেশন ইন আরবান অ্যাডভান্সেস, কনসেন্ট্রেশন ইন হাই ইন্টারেস্ট রেট অ্যাডভান্সেস, কনসেন্ট্রেশন ইন রিয়েল এস্টেট as security against credit, and concentration in large size loan account. এভাবে প্রপারলি ক্রেডিট কনসেন্ট্রেশন ম্যানেজ করা হলে ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক প্রপারলি ম্যানেজ করা যাবে বা ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক অ্যারাইজ হবে না। Another concentration risk is market concentration risk. To assess the market concentration risk, we need to analyze several aspects of banks investment portfolio, যেমন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ওয়াইজ ইনভেস্টমেন্ট অ্যানালাইজ করতে হবে, সেক্টর ওয়াইজ ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন করতে হবে, কারেন্সি ওয়াইজ ফরেক্স পোর্টফোলিও অ্যানালাইজ করতে হবে। এভাবে আমরা মার্কেট কনসেন্ট্রেশন রিস্কগুলোকে অ্যানালাইজ করতে পারি এবং রিস্কগুলোকে অ্যাভয়েড করতে পারি। মেজারমেন্ট অফ ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক। ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক মেজার করার জন্য মার্কেটে 4 ধরনের ইন্ডেক্স সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, যেমন গিনি কোফিসিয়েন্ট, শ্যাননস ইন্ডেক্স, সিম্পসন সিকিউরিটেবিলিটি ইন্ডেক্স, হারফিন্ডাল হার্সম্যান ইন্ডেক্স এটসেট্রা। এই 4টি ইন্ডেক্স মূলত মার্কেট কনসেন্ট্রেশন রিস্ক ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কনসেন্ট্রেশন রিস্ক নিয়ে আমরা ডিটেইলে এতক্ষণ জানলাম। এখন জানবো বা শিখবো কিভাবে ম্যানেজ করা যায়। What are the techniques to manage concentration risk? First, bank will define its risk appetite approved by board. ব্যাংক শুধু লার্জ এক্সপোজার বা কাউন্টার পার্টি এক্সপোজারের ক্ষেত্রে লিমিট মেনটেন করবে তা নয়, সেক্টর ওয়াইজ, জিওগ্রাফি ওয়াইজ, প্রোডাক্ট লাইন ওয়াইজ লিমিট মেনটেন করবে। এছাড়া বড় লোন বা নতুন সেক্টরে বিনিয়োগ করার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করবে। পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ব্যাংক কন্টিনিউয়াসলি রিস্ক কনসেন্ট্রেশন মনিটর করবে। আগের স্লাইডগুলোতে যেসব কারণে কনসেন্ট্রেশন রিস্ক হয় সেই কারণগুলো দূর করলেই কনসেন্ট্রেশন রিস্ক ম্যানেজ করা যাবে। আরও যেসব টেকনিক্স আছে তা হচ্ছে রিস্ক ট্রান্সফার। ব্যাংক মে ট্রান্সফার রিস্ক বাই সেলিং এক্সেসিভ এক্সপোজার্স টু আদার্স। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী এডিশনাল ক্যাপিটাল বাফার মেনটেন করতে পারে। এছাড়া স্ট্রেস টেস্টিং অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন প্রোডাকশন or geography or economic sector. Now, what are the limits for reducing credit concentration risk? Bank may impose different types of proactive limits to reduce bank portfolio concentrations. They are counterparty limit, region-wise limit, large loan limit, currency-wise limit, sector-wise limit, group limit, maturity-wise limit, collateral limit, credit quality limit, setting target industry, identify the restricted sectors, identifying avoiding sectors. এই লিমিটগুলো ইম্পোজ করে
ব্যাংক ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক রিডিউস করার চেষ্টা করে। নাও হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ব্যাংকস ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। আইবিবি রিডিং ম্যাটেরিয়ালসে 16টি প্রিন্সিপাল দেয়া আছে। 16টা ধারাবাহিকভাবে মনে রাখা কিন্তু টাফ। এজন্য পরীক্ষায় চেষ্টা করবেন প্রিন্সিপাল 1, 2, 3 এভাবে লিখবেন না। পড়বেন সবই, বুলেটিন করে 8-10টা বা 12টা যা মনে থাকে লেখার চেষ্টা করবেন। টিচার তো আর গুণে দেখবে না যে 16টা লেখা হয়েছে কিনা, দেখবে আপনি কোর প্রিন্সিপালস গুলো জানেন কিনা। এবার আমরা প্রিন্সিপাল গুলো কি একটু বোঝার চেষ্টা করি। প্রিন্সিপাল 1, বোর্ড ক্রেডিট রিস্ক স্ট্র্যাটেজি অ্যাপ্রুভ করবে, পিরিয়ডিক্যালি পলিসিগুলোকে রিভিউ করবে। প্রিন্সিপাল 2 এক্সপ্লেইনস, সিনিয়র ম্যানেজমেন্ট সিআরএম স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করবে, সেই সাথে ক্রেডিট রিস্ক আইডেন্টিফাই, মনিটর ও কন্ট্রোল করবে। প্রিন্সিপাল 3, ব্যাংক সব প্রোডাক্ট অ্যান্ড অ্যাক্টিভিটিসের সাথে রিলেটেড ক্রেডিট রিস্ক আইডেন্টিফাই করবে। প্রিন্সিপাল 4, ব্যাংক সাউন্ড অপারেশন মেনটেন করবে ক্রেডিট গ্রান্টিং এর ক্ষেত্রে, such as borrower selection, credit structuring, etc. Principle 5, bank should establish overall credit limits at all levels of lending, that is, banking book, trading book, off-balance sheet activities, etc. Principle 6 is new credit or existing credit disburse এর জন্য ব্যাংকের একটা approved process or authority ক্লিয়ার করা থাকবে। Principle 7, সকল ক্রেডিট এক্সটেনশন অবশ্যই একটি নির্দিষ্ট প্রসিডিউর ফলো করে হওয়া উচিত। কোম্পানিজ এবং ইন্ডিভিজুয়ালসকে প্রপারলি মনিটর করতে হবে এবং রিলেটেড রিস্ক থাকলে তা মিটিগেট করতে হবে। প্রিন্সিপাল 8, যেসব পোর্টফোলিওতে ঝুঁকি আছে সেগুলোর ঝুঁকি ম্যানেজ করার জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে। নাও প্রিন্সিপাল 9, ব্যাংকগুলোকে অবশ্যই পৃথক পোর্টফোলিওর জন্য পৃথক মনিটরিং ব্যবস্থা রাখতে হবে, ইনক্লুডিং ডিটারমাইনিং দ্য অ্যাডিকুয়েসি অফ প্রভিশনস অ্যান্ড রিজার্ভস। প্রিন্সিপাল 10, প্রতিটি ব্যাংক ইন্টারনাল রিস্ক রেটিং সিস্টেম ডেভেলপ করতে হবে অ্যাজ পার রেগুলেটরি ইনস্ট্রাকশনস। চেষ্টা করবেন প্রিন্সিপালগুলো হুবহু পড়ার, বাট লিখবেন নিজের মতো করে। নেক্সট ইজ প্রিন্সিপাল 11, ব্যাংকের স্ট্রং এমআইএস নিশ্চিত করতে হবে যাতে করে ব্যালেন্স শিট অ্যান্ড অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিসের সাথে রিলেটেড ইনহেরেন্ট রিস্কগুলো ইফেক্টিভলি অ্যানালাইজ অ্যান্ড ম্যানেজ করা যায়। প্রিন্সিপাল 12, ক্রেডিট পোর্টফোলিও সামগ্রিকভাবে যাচাই বাছাইয়ের জন্য ব্যবস্থা থাকতে হবে। প্রিন্সিপাল 13, ব্যাংকে ক্রেডিট পোর্টফোলিও যাচাই বাছাই করার সময় ইকোনমিক কন্ডিশনসকে বিবেচনায় রাখতে হবে, যেমন ক্রেডিট রিস্ক এক্সপোজার্স, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, স্ট্রেসফুল ইকোনমিক কন্ডিশনস, ইনফ্লেশন, এটসেট্রা। প্রিন্সিপাল 14, প্রতিটি ব্যাংকে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্রেডিট কমিটি থাকবে ফর ক্রেডিট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস, অ্যান্ড রিভিউজ শুড বি communicated directly to the board and senior management. Now, Principle 15, bank must ensure that credit granting functions are properly managed and credit exposures are in line with prudential standards and internal limits. Last principle is banks must have a system in place for managing problematic credits and various other workout situations. যেহেতু 16টা প্রিন্সিপাল যদি বুঝে পড়েন বা শুনেন তাহলে আশা করি সহজ মনে হবে। নাও হোয়াট আর দ্য ইন্ডিকেটরস অফ হাই ক্রেডিট রিস্ক, এই প্রশ্নটা প্রায়ই বিভিন্ন পরীক্ষায় আসে। অনেকগুলো ইন্ডিকেটরস আছে যা দেখে আমরা বুঝতে পারি ব্যাংকে ক্রেডিট রিস্ক ইজ হাই অর লো। অনেকগুলো দেখে যাবেন, চেষ্টা করবেন পরীক্ষায় 10 থেকে 12টা বা 15টা পয়েন্ট লেখা, যেমন অ্যাসেট অ্যান্ড ইকুইটি ক্যাপিটালের তুলনায় লোনস যদি বেশি হয় তাহলে ইট ইন্ডিকেটস হাই ক্রেডিট রিস্ক। গ্রোথ রেট যদি প্ল্যানিং এ অন্তর্ভুক্ত না থাকে বা প্ল্যানিং লেভেলকে এক্সিড করে, বা লোন গ্রোথ রেট যদি ইকোনমি ট্রেন্ডসকে এক্সিড করে, ইট ইন্ডিকেটস হাই ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক ইজ হাই when banks earnings are highly dependent on interest income. If there is a mismatch between risk and return of loan, then it also shows high credit risk. When bank has more large concentration than its internal limit, it also indicates high credit risk. New credit or existing credit এক্সপেনশনের সময় যদি লিবারেল জাজমেন্ট করা হয় তবে ক্রেডিট রিস্ক বেড়ে যায়। ক্রেডিট পলিসিসের ব্যত্যয় ঘটিয়ে লোনস দেওয়াটা প্র্যাকটিস হয়েছে অনেক ক্ষেত্রে, যা হাই ক্রেডিট রিস্কের ইন্ডিকেটর। লার্জ ভলিউম অফ ক্লাসিফাইড লোনস আর অলসো হাই ইন্ডিকেটরস অফ ক্রেডিট রিস্ক। এমনকি স্ট্যান্ডার্ড এবং এসএমএ এর যে লোনগুলো আছে সেগুলোতে যদি লোয়ার ইন্টারেস্ট রেটিং থাকলে, লোয়ার ইন্টারনাল রেটিং থাকলে ক্রেডিট রিস্ক ইজ হাই। ক্লাসিফাইড লোনগুলো ক্রমান্বয়ে ডাউটফুল বা ব্যাড অ্যান্ড লসের দিকে যাওয়াটাও হাই ক্রেডিট রিস্কের লক্ষণ। কোল্যাটারাল রিকোয়ারমেন্টস যথাযথভাবে না হলে
ক্রেডিট রিস্ক হাই হয়, অনেক সময় কোলাটেরাল ভ্যালুয়েশন স্বাভাবিকের থেকে বেশি দেখানো হয়, হুইচ ইজ এ হাই ক্রেডিট রিস্ক ইন্ডিকেটর। লোন ডকুমেন্টেশন যথাযথ না হলে ক্রেডিট রিস্ক হাই হয় এবং এটা অনেক ক্ষেত্রেই ফ্রিকুয়েন্টলি হতে দেখা যায়। লোন রিশিডিউল এবং রিস্ট্রাকচারিংয়ে অ্যাকুরেসি এবং ট্রান্সপারেন্সি মেনটেন না হলে হাই ক্রেডিট রিস্ক তৈরি হয়। কোয়ার্টারলি লোন লসেস যদি ক্রমান্বয়ে বেড়ে যায় তবে টোটাল লোন পোর্টফোলিওতে ইট ইন্ডিকেটস হাই ক্রেডিট রিস্ক। আইবিবি রিডিং মেটেরিয়ালসে বা আমার স্লাইডে যেভাবেই লেখা থাক না কেন পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে নিজের ভাষায়। আমি যেমন স্লাইডে যাই লেখা থাকুক আমি যেভাবে বুঝি সেভাবে বলার চেষ্টা করেছি, পরীক্ষার খাতায়ও চেষ্টা করবেন নিজের মতো করে লেখার জন্য। জেনারেল স্টেপস অফ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। যারা রিস্ক ম্যানেজমেন্ট পাস করেছেন বা পরীক্ষা দিবেন তারা রিস্ক ম্যানেজমেন্ট সাবজেক্টে এটা বিস্তারিত অলরেডি পড়েছেন বা পড়ে ফেলবেন। রিস্ক ম্যানেজমেন্টের মতো ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টেও 5টি স্টেপস রয়েছে। ফার্স্ট ইজ রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক মেজারমেন্ট, রিস্ক মিটিগেশন, রিস্ক প্রাইসিং অ্যান্ড রিস্ক মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। এখন ছোট করে 5টি স্টেপস একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট স্টেপ ইজ ক্রেডিট রিস্ক আইডেন্টিফিকেশন. Credit risk identification is associated with a borrower by looking at the borrower's position in terms of some internal and external factors. Internal factors include risk in planning, risk in execution and implementation, risk in marketing, risk in cash flow generation, risk in management. On the other hand, external risk factors may include government policies, natural calamities, political instability, technological obsolescence, etc. Second step is credit risk assessment and risk rating. It is very important step. রিস্কের মেজারমেন্ট বা অ্যাসেসমেন্ট ছাড়া ক্রেডিটের জন্য রিস্ক বেসড প্রাইসিং করা যাবে না। এই মেজারমেন্টকে বলা হয় রিস্ক রেটিং। রিস্ক রেটিং ইজ এ রোবাস্ট প্রসেস থ্রু হুইচ রিস্ক আর graded such as low risk, medium risk, high risk. It can be internal rating or external rating. Next step is risk pricing. প্রাইসিং মিন্স রিস্ক বেসড প্রাইসিং। রিস্ক বেসড প্রাইসিং ভালো বড়োয়ারকে খারাপ বড়োয়ার থেকে দূরে রাখে। এই সিস্টেমে এ লোন প্রাইসিং ইজ ইকুয়াল টু বেস রেট প্লাস রিস্ক প্রিমিয়াম, অর্থাৎ ঋণ গ্রহীতার ঝুঁকির মাত্রা ঠিক রেখে প্রিমিয়াম অ্যাড করা হয়। ফোর্থ স্টেপ ইজ রিস্ক মনিটরিং। সিআরএম এর অ্যানাদার ইম্পর্টেন্ট স্টেপ ইজ ক্রেডিট মনিটরিং। মনিটরিং এর অভাবে ভালো ঋণ খারাপ ঋণে পরিণত হতে পারে। It starts with monitoring of the terms and conditions of the loan agreement. It is a continuous process. মনিটরিং এর মাধ্যমে একটা লোন খারাপের দিকে যাচ্ছে কিনা তার আর্লি অ্যালার্ট পাওয়া যায়। And credit risk management processes last step is credit risk mitigation and control. বেশিরভাগ ক্ষেত্রে রিস্ক 100% রিমুভ করা যায় না, বাট এটাকে মিটিগেট বা কন্ট্রোল করা যায়। আমরা ক্রেডিট রিস্কগুলোকে বিভিন্নভাবে মিটিগেট বা কন্ট্রোল করতে পারি, যেমন প্রপার ডকুমেন্টেশন, টেকিং রাইট গ্যারান্টি, এলিজেবল সিকিউরিটি, টেকিং ইন্স্যুরেন্স, কিপিং প্রভিশন ফর এক্সপেক্টেড লস, etc. Besides, establishment of a strong internal control system may also help in this case. Banks may also go for credit derivatives for credit risk mitigations. এভাবে ছোট করে 5টি পয়েন্টের নাম লিখে আমরা ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসকে এক্সপ্লেইন করতে পারি। What is credit derivatives or credit risk mitigation? Credit derivatives are over-the-counter financial contracts. এটা মূলত অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস যার মাধ্যমে ক্রেডিট রিস্ক এক পার্টি থেকে অন্য পার্টিতে ট্রান্সফার করা হয় উইদাউট অ্যাকচুয়ালি সেলিং দ্য অ্যাসেট। ক্রেডিট ডেরিভেটিভসগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, এখানে কিছু নাম উল্লেখ করছি, যেমন ক্রেডিট ডিফল্ট সোয়াপ, এটা শর্ট নোট হিসেবেও আসে, টোটাল রিটার্ন সোয়াপ, ক্রেডিট অপশনস, ইন্টারেস্ট রেট সোয়াপ, লোন পোর্টফোলিও সোয়াপ, সিকিউরিটাইজেশন, ফ্যাক্টরিং অ্যান্ড লোন সেন্স। পরীক্ষায় যদি কিছু ক্রেডিট ডেরিভেটিভসের নাম আসে তাহলে এই নামগুলো আপনারা জেনে নিতে পারেন। দেন মডার্ন অ্যাপ্রোচেস অফ ক্রেডিট রিস্ক মিটিগেশন। ক্রেডিট রিস্ক মিটিগেট করার জন্য বেশ কিছু মডার্ন অ্যাপ্রোচ আছে। মডার্ন অ্যাপ্রোচগুলো ফোকাসেস অন ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড লোন লস। এক্সপেক্টেড লোন লস মূলত ডিফল্ট হওয়ার সাথে সম্পর্কিত, অ্যান্ড দেয়ার ইজ এ ফর্মুলা ফর ক্যালকুলেটিং এক্সপেক্টেড লোন লস, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ ডিফল্ট ইন্টু এক্সপোজার অ্যাট ডিফল্ট ইন্টু লস গিভেন ডিফল্ট অর এলজিডি। এখন জেনে নেই এই তিনটা টার্ম বলতে কি বোঝায়। দ্যাট ইজ প্রবাবিলিটি অফ ডিফল্ট কি বা ইএডি কি বা এলজিডি কি। এক্সপেক্টেড লস হলো একটি নির্দিষ্ট সময়ে অ্যাভারেজ ক্ষতির পরিমাণ। এই ক্ষতির হিসাব করা হয়
সাধারণত বর্তমান মূল্য বা বুক ভ্যালু অফ রিসিভেবলস এর মাধ্যমে, যেটা আনরিকভারেবল অর উইল বি রিটেন অফ। What is probability of default or PD? PD is the probability of a borrower to become defaulter by the lender over a specified period. Typically, it is 1 year. Next, exposure at default. এক্সপোজার অ্যাট ডিফল্ট বলতে বোঝায় নির্দিষ্ট ঋণদাতার বা লেন্ডারের কাছে বড়োয়ারের মোট ডিফল্টের পরিমাণ ইন এ কারেন্সি ইউনিট। লাস্ট ইজ এলডিজি অর লস গিভেন ডিফল্ট। এলজিডি ইজ ইকুয়াল টু or is percentage of EAD which is considered as loss. LGD is equal to 100% minus the percentage of EAD and it will be recovered by the liquidation of collateral or other post-default actions of collection. Credit operations and management vast একটা সাবজেক্ট। চাইলে প্রচুর পড়ার মতো বিষয় আছে, চেষ্টা করবেন সব পড়তে। না পারলেও একটু রিডিং দেওয়ার চেষ্টা করুন, এতে সামান্য কনসেপ্ট ক্লিয়ার থাকলেও পরীক্ষার হলে লেখা যাবে। তার চেয়ে বড় কথা, আগে থেকে একটু পড়া থাকলে টাইম ম্যানেজমেন্টও করা যায় পরীক্ষায়। আপনারা সবাই ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিন, ভালো পরীক্ষা দিন এবং দ্রুত পাস করুন। এই প্রত্যাশায় আজকের এই ক্লাস এখানেই শেষ করব। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।